প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ সূচি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ঘোষণাপত্র প্রকাশে মতৈক্য, আরও আলোচনা হবে। ক্ষমতার ভারসাম্যে সায়, মূলনীতি প্রশ্নে ভিন্নমত, বিএনপি সহ বিভিন্ন দল। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 834 জনের নাম, গেজেট প্রকাশ। দৈনিক ইত্তেফাক, প্রসঙ্গ জুলাই ঘোষণাপত্র, এতদিন পর ঘোষণাপত্র কেন, প্রশ্ন বিএনপির, প্রয়োজন দেখছে জামাত। হামলার প্রতিবাদে আদিবাসী ছাত্র জনতার মিছিলে পুলিশের জলকামান, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড। বাংলাদেশ প্রতিদিন, ঘোষণাপত্র নিয়ে ঐক্যে জোর, অতি জরুরি সংস্কার আগে। জুলাই অভ্যুত্থানে শহীদ 834 জনের গেজেট প্রকাশ। মানবজমিন, জুলাই ঘোষণা, সর্বদলীয় বৈঠকে ঐক্যমতের তাগিদ। সাবেক ইসির বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। 17 বছর পর কারামুক্ত বাবর। দৈনিক সমকাল, প্রশ্ন তুলেও বিএনপি রাজি জুলাই ঘোষণাপত্রে, ছাত্র জনতার মিছিলে পুলিশের লাঠিচার্জ। সংবিধান সংস্কার কিভাবে, গণভোট না সংসদে? কালের কণ্ঠ, জুলাই ঘোষণাপত্র তৈরিতে ঐক্যমত্য। ভারতে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র চায় ভারত যুক্তরাষ্ট্র। দৈনিক যুগান্তর, সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের সুপারিশ, বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। ইসলামী ব্যাংকে নামে বেনামে ঋণ, 70,000 কোটি টাকা লোপাট। দৈনিক দেশ রূপান্তর, ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, হাসিনার ভারতের নাগরিকত্ব গ্রহণের তথ্য নেই। দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ নিজেই দুর্নীতিবাজ, ইলন মাস্ক বলেছেন। আমার দেশ, আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়েছে কলকাতায়। জুলাই ঘোষণাপত্র সর্বসম্মতিক্রমে দিতে একমত সব দল ও ছাত্র নেতারা। কালবেলার শিরোনাম, ঢাকার সঙ্গে সুসম্পর্ক কেন গুরুত্ব দিচ্ছে বেইজিং। এস আলম পরিবারের 3.5 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ। দৈনিক করতোয়া, জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐক্যমত্য। 17 বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। ঘোষণাপত্র নিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে, বিলম্ব নিয়ে সালাউদ্দিনের প্রশ্ন। দৈনিক জনকণ্ঠ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে সবার অবদান প্রত্যাশা। গাজায় যুদ্ধবিরতি শুরু রবিবার থেকে। এটা ভালো খবর, গাজায় যুদ্ধবিরতি শুরু রবিবার থেকে। আমরা সময় পেলে হয়তো আলোচনা করব, কিন্তু তার আগে আমরা নিজেদের একটু আলোচনা করতে চাই। ঘোষণাপত্র প্রকাশ্যে ঐক্য, আরও আলোচনা হবে, এটা ভালো খবর। কিন্তু বাংলাদেশ প্রতিদিনের ছোট্ট করে যদি আপনাকে একটু শোনাই, ঘোষণাপত্র নিয়ে ঐক্যে জোর, 5 মাস পর কি প্রয়োজন বিএনপির প্রশ্ন। তাড়াহুড়া করার পক্ষে নয় জামাত, সবাই মিলে দ্রুত ঘোষণা চায় নাগরিক কমিটি। সর্বসম্মতিতে প্রণয়ন হবে বললেন আসিফ নজরুল। তাহলে এই যে আমি না হ্যাঁ হ্যাঁ না, কি ভবিষ্যৎ কি? খুব বাস্তবতা হচ্ছে যে জুলাই আগস্টের যে বাস্তবতা আর প্রায় 5.5 মাস পরে যে 17 জানুয়ারির বাস্তবতা, এর মধ্যে অনেক পার্থক্য। আচ্ছা, জুলাই আগস্টে মূল লক্ষ্য ছিল একটাই, যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন, সেটাই ছিল মূল লক্ষ্য। এবং তার সাথে বৈষম্য দূর করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং আইনের শাসন ফিরিয়ে আনা, এইরকম এই মৌলিক যে আকাঙ্ক্ষাগুলো মানুষের, সেই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আসলে পথে নেমেছিল। এবং তার চেয়ে বেশি যেটা ছিল যে অনেকেই, আমি খুব সাধারণ মানুষের কথা বলছি, মূল জিনিস ছিল যে যখন চোখের সামনে দেখছিল যে গুলি করে মানুষ খুন করা হচ্ছে, গুলি করা হচ্ছে নির্বিচারে, তখন মানুষ আসলে ক্ষোভ থেকে মানুষ রাস্তায় নেমেছে। এর পেছনে যে আদর্শিক জায়গা বা আদর্শিক প্রচার, জনমত গড়ে তোলা, সেরকম কোনো উদ্যোগ কিন্তু আমরা তখন দেখি। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। কেউ কেউ এখন প্রশ্ন তুলছে, আমি জানি না প্রশ্নটা ওঠে, যে আপনারা যদি এত কিছু করবেন বা এটাই করবেন, এটা জানলে আমরা ওই সময় নামতাম না, এমনও প্রশ্ন হচ্ছে। মানে
এত কিছু করবে সেটা তো বলা হয়নি আগে কখনো। আসলে সেই আন্দোলনের সময় বললেন একটা মৌলিক বিষয় ছিল যে সব ধরনের বৈষম্যের অবসান চাই, এবং মূল বিষয়টা ছিল চাকরিতে কোটা নিয়ে যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর করা, সেটা ছিল মূল দাবি। সেইটার তো সেই জায়গা থেকে এখন যে ঘোষণাপত্রের কথা আসছে, এবং 5.5 মাস পরে হঠাৎ করে ঘোষণাপত্রের কথা আসলো, এতদিন কেন আসলো না, এবং জুলাই আগস্টে হলে যা হতে পারত আজকে সেটা আদৌ সম্ভব কিনা, সেটা আসলে মানে বা আদৌ প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে আসলে মানে এটা কঠিন, খুব সহজ না। তারপরও এটা সব রাজনৈতিক দল এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার সবাই, সব রাজনৈতিক শক্তি, ছাত্ররা সহ সবাই একমত হয়েছে যে একটা ঘোষণাপত্র দেওয়া যাবে, দেওয়া হবে। কিন্তু ঐকমত্য তৈরি হলে যে দেওয়া হবে এরকম একটা, কিন্তু এটা অগাস্টে সেপ্টেম্বরে হলে যেরকম শক্তিশালী হতে পারতো আজকে সেটা কঠিন। কারণ গত 5 মাসে অনেক পানি গড়িয়ে গেছে, অনেক যারা একদমই এক কাতারে ছিল তারা এখন আওয়ামী লীগের বিদায়ের পরে এখন যে রাজনৈতিক বাস্তবতা, সামনে নির্বাচনের জন্যে, নির্বাচনে মানুষের মন জয় করার জন্য প্রত্যেকে তার নিজ নিজ আদর্শ উদ্দেশ্য নিয়ে মানুষের কাছে যাচ্ছে, সে নিয়ে কথা বলছে, এবং সেই জায়গায় তাদের মধ্যে অবস্থানটা বিপরীতমুখী হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই। বিএনপি যা বিশ্বাস করে, বিএনপির যে আদর্শ, তার সাথে জামাতের আদর্শের কোনো মিল নেই, জামাতের অবস্থান একদমই আলাদা। এখন জামাত তার নিজস্ব জায়গা থেকে রাজনীতি করছে, বিএনপি তার জায়গা থেকে রাজনীতি করছে। বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনৈতিক দল গঠনের উদ্যোগের কথা আমরা বারবার শুনছি, আদৌ হবে কি হবে না, কী হবে আমি জানি না, কিন্তু তাদের অবস্থানটা ডিফারেন্ট হয়ে গেছে। এবং একটা সময় ছিল যে জুলাই আগস্টে ছাত্রদের সাথে সারা বাংলাদেশ ছিল, কারণ তখন আমরা সবাই তাদের শুধুই ছাত্র হিসেবে ভেবেছি, তাদের কোনো রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক কোনো বিবেচনা ছিল না। পরবর্তীতে এসে দেখা গেছে যে এখান থেকে এখন যেটা হয়েছে যে ছাত্রদল তার জায়গায় চলে গেছে, শিবির তার জায়গায় চলে গেছে, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য ছাত্র সংগঠনগুলো যার যার নিজস্ব যার যার নিজস্ব রাজনৈতিক জায়গায় চলে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন যারা আছে তাদের মধ্যেও বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রভাব বেশি বলে বলা হচ্ছে, শোনা যাচ্ছে, এবং তার কিছু লক্ষণও আমরা দেখছি। তো সেই সব কিছু মিলে সেই বাস্তবতা কিন্তু আজকে নেই। তো ছাত্র কোনো অভ্যুত্থানের যে শক্তিগুলো তারা অনেক ক্ষেত্রে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড়িয়ে আছে, সেইখান থেকে ঐকমত্য গড়ে তোলা এবং একটা শক্তিশালী ঘোষণাপত্র আসলে কতটা কী হবে, একটা মৌলিক জিনিস হতে পারে যে আমরা ফ্যাসিজম আর কখনোই দেখতে চাই না বাংলাদেশে। আমরা বাংলাদেশে সবসময় গণতন্ত্র দেখতে চাই, আইনের শাসন দেখতে চাই, আমরা চাই যে আর কোনো বৈষম্য, কোনো ক্ষেত্রেই কোনো বৈষম্য হবে না, এরকম একটা ঘোষণা আসতে পারে। এবং সেটুকু যদি আসে এবং সেটা যদি সংবিধানে প্রতিফলিত হয় এবং আমাদের রাষ্ট্র জীবনে, সমাজ জীবনে যদি সেটা বাস্তবায়ন হয়, সেটা অনেক বড় পদক্ষেপ হবে। আমরা অপেক্ষায় থাকবো। অনেক ধন্যবাদ। সংবিধান সংশোধন বা পরিমার্জন যেটাই হোক, ক্ষমতার ভারসাম্যে সায়, মূলনীতি প্রশ্নে ভিন্নমত। সংবিধান আসলে একটা জিনিস হচ্ছে যে সংবিধান পরিবর্তন না বাতিল, এটা নিয়ে অনেক রকম কথা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রায় সবাই বিশ্বাস করেন, প্রায় সবাই, যে 72 সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া সম্ভব না। 72 সংবিধান আমাদের 71-এ মুক্তিযুদ্ধে আমাদের শেকড়। মুক্তিযুদ্ধের পরবর্তীতে 72-এ যে সংবিধান হয় সেই সংবিধানকে সেই সংবিধানের অনেক রকম পরিবর্তন হয়েছে, অনেক রকম বারবার সংশোধন হয়েছে, কাটাছেঁড়া হয়েছে, অনেক কিছু হয়েছে, হয়ে এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে এই সংবিধানের সংশোধন দরকার, বড় ধরনের সংশোধন দরকার, এবং অনেক কিছু অপ্রাসঙ্গিক হয়ে গেছে। 72-এ সমাজতন্ত্রের যে বাস্তবতা ছিল আর আজকে এই 2025-এ এসে সমাজতন্ত্রের বৈশ্বিক বাস্তবতা বা বাংলাদেশের মানুষের ধর্মনিরপেক্ষতা, সেইখানেও অনেক রকম প্রশ্ন আছে। যে ধর্মনিরপেক্ষতা নিঃসন্দেহে মানে রাষ্ট্র কখনোই কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করবে না, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন মুসলমান, তখন সেখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা নিয়ে আরও অনেক ডিটেইল ডিবেট হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, হয়ে একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসা উচিত। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে গণতন্ত্র আসলে আমাদের মূল আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা যাতে কোনোভাবেই অন্য কোনো কারণে বিচ্যুত না হয় সেটা নিশ্চিত করতে হবে। আপনি যথার্থ বলেছেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা যেন কোনোভাবেই বিচ্যুত না হয়। আজকে আমি একটু শিরোনাম পড়েছিলাম, ভারতে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র চায় ভারত এবং যুক্তরাষ্ট্র। এটা ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রশ্ন শুধু না, বাংলাদেশের মানে প্রায় সব মানুষ দ্রুত নির্বাচন চায়, এবং নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উত্তরণের সবচেয়ে মানে একমাত্র পথ। নির্বাচন ছাড়া গণতন্ত্রে
যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই দেশে। তো গণতান্ত্রিক ব্যবস্থা মানেই নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ, এবং সেটা হতে গেলে নির্বাচন লাগবে, এবং নির্বাচন যত দ্রুত হবে ততই ভালো। আরেকটা জিনিস আমি বলতে চাই এই ক্ষেত্রে, যে আমরা গত 5 মাসে এই সরকারের, আমি এই সরকারের সমালোচনা করতে চাই না, সরকারের প্রতি নৈতিক সমর্থন আমাদের আছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সব মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতেই, ঐক্যের ভিত্তিতে তৈরি হওয়া সরকার। এই সরকার সফল হোক, তার সাফল্য আমাদের দেশকে এগিয়ে নিক, সেটা আমরা চাই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে গত 5.5 মাসে অনেক ক্ষেত্রেই সরকার ব্যর্থ হয়েছে। আমরা দেখছি যে মানুষের জীবন দুর্বিষহ হচ্ছে নিত্যপণ্যের দামের কারণে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, এবং যত দিন যাবে প্রয়োজনীয় দ্রব্যের কথা তুললেন, আমি এই প্রসঙ্গটাতে একটু আসতে চাই। কালের কণ্ঠে শিরোনাম হয়েছে বর্ধিত ভ্যাট বাতিল না হলে কারখানা বন্ধ, রাস্তায় নামবো। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়েছেন, এবং এখানে বলা হয়েছে সরকারকে 7 দিনের আলটিমেটাম, বৈষম্যে এ সরকার আগের সরকারকেও ছাড়িয়ে গেছে। মন্তব্য, ব্যাহত হবে বিনিয়োগ ও কর্মসংস্থান, রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট থাকছে না, রেস্তোরাঁ এবং ইন্টারনেট এবং পোশাকে ভ্যাট বোধহয় থাকবে না। তাহলে এই যে আলটিমেটাম ব্যবসায়ীরা দিলেন, এটার কি যৌক্তিকতা আছে? নিঃসন্দেহে আলটিমেটামের বিষয় না, বিষয়টা হচ্ছে যে ভ্যাট বাড়ানোর কোনো যৌক্তিকতা আমি দেখি না। এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে এমনিতেই মানুষ হিমশিম খাচ্ছে। তো ভ্যাট বাড়িয়ে এবং বিদ্যুতের দাম বাড়িয়ে, গ্যাসের দাম 30-31 টাকা থেকে 75 টাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আলটিমেটলি এই পর্যায়ে যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, শিল্পের ক্ষেত্রে যদি গ্যাসের দাম এত বেড়ে যায়, এমনিতেই গ্যাস সংকটের কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে, তার মধ্যে যদি গ্যাসের দাম এত বাড়ানো হয়, ন্যাচারালি শিল্প কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে। শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হলে আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, আলটিমেটলি শিল্পের সক্ষমতা কমবে, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর ভ্যাট যেভাবে বাড়ানো হয়েছে প্রায় শতাধিক পণ্যে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এটা আমরা বারবার প্রথম যেদিন ঘোষণা করেছি সেদিন থেকে আমরা বলছি যে এটা প্রত্যাহার করতে হবে, কারণ এটা আইএমএফের চাপে হোক বা যেভাবেই হোক, এই সরকারের তো সুযোগ ছিল আইএমএফের সাথে যে সমঝোতা, সেটা বিগত সরকারের করা। এই সরকার তো আইএমএফের সাথে কথা বলতে পারতো, এবং তার সেই নৈতিক শক্তি আছে যে ইয়েস, আমরা এক দফায় একসাথে এত ভ্যাট বাড়াতে পারবো না, আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে কয়েক বছর লাগে আস্তে আস্তে করবো। কিন্তু মানুষকে সহনীয় অর্থনৈতিক আর্থিক পরিস্থিতির মধ্যে রাখতে হবে। সেখানে মানুষ এমনিতেই দুর্বিষহ অবস্থায় কাটাচ্ছে, তার মধ্যে যদি এ ধরনের বোঝা আরোপ করা হয়, সেটাই সরকারের কাছ থেকে কেউ আশা করে না। এবং আমরা আবারও দাবি করছি, দ্রুত এই বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হোক, গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নেওয়া হোক। আমাদের শিল্প ব্যাহত হবে, শ্রমিক অসন্তোষ হবে, এবং শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখনও পেঁয়াজ মাঠেই আছে, পেঁয়াজ উঠছে, পেঁয়াজ বা কাঁচা পেঁয়াজ বাজারে এসছে। আজকে একটি পত্রিকা প্রথম আলোর শিরোনাম, পেঁয়াজ কেজিতে বাড়লো 10 টাকা। আমি আবারও সেই জায়গায় বলতেছি যে সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং সরকারের মনোযোগের জায়গাটা কোথায় আসলে, যে সরকার কার জন্য কাজ করবে? সাধারণ মানুষের জন্য কাজ করবে। সাধারণ মানুষের জীবনের দিকে, তাদের জীবিকার দিকে সরকারের নজর অনেক কম। সরকার রাজনৈতিক বিষয়গুলোতে মনোযোগ দিতে গিয়ে অর্থনৈতিক বা আর্থিক খাতে মনোযোগ অনেক, আর্থিক খাতে হয়তো এক ধরনের সাফল্য আছে, কিন্তু সাধারণ মানুষের যে জীবন জীবিকা, তাদের যে আয় রোজগারের জায়গা, সেখানে সরকারের মনোযোগ অনেক কম। মানুষের জীবন নির্বাহের জন্য যা দরকার, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, সেই জায়গায় সরকারের মনোযোগ অনেক কম। সেই জায়গায় মনোযোগী হওয়ার জন্য সরকারকে অনুরোধ করব। আদিবাসী শব্দ নিয়ে এখন আলোচনা চলছে, এবং যেভাবে ছাত্রদেরকে পেটালো পুলিশ, তাহলে এই পেটানোর চিত্র যদি আগের ফেসিবাদী সরকারের পেটানো, এখনকার পেটানো, সব কিছু মিলে যদি একসাথে মিলাই ফেলেন, তাহলে কোনটা কোন সময় বলা মুশকিল হবে। তাহলে এখনও ছাত্ররা পিটুনি খাচ্ছে কেন? পেটানোর যে ঘটনা, এটা খুবই দুঃখজনক, এবং এটা আমরা তীব্র নিন্দা জানাই। মানে কেন এইভাবে ছাত্রদের উপরে, ছাত্রদের একটি গ্রুপের উপরে এভাবে কেন হামলা করবে পুলিশ, এবং কেন এইভাবে তাদের উপর নির্যাতন করা হবে? সরকারের উচিত বিষয়টা তদন্ত করে যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু একটা বিষয় আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে, এটা হয়তো আমাদের সুশীল সমাজের অনেকেই বলেন, আমি জানি না তারা কেন বলেন, তারা আদিবাসী শব্দটা ব্যবহার করেন। আদিবাসী, বাংলাদেশে আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি। আমাদের যদি মানে আমাদের অনেক বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে আমরা বাঙালি জনগোষ্ঠী, তার বাইরে আমাদের ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, চাকমা, মারমা কিংবা গারো এবং অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠী। কিন্তু মানে আলাদা করে যে যারা বাঙালি না,
ক্ষুদ্র জনগোষ্ঠীরাই আদিবাসী বাংলাদেশের, এই ধারণা ভুল। এই ধারণা আমরা বিশ্বাস করি না, এবং বাঙালিরাই বাংলাদেশের আদিবাসী। আমরা যারা সংখ্যাগরিষ্ঠ বাঙালি, আমরাই মানে হাজার হাজার বছর ধরে আমরা এই মাটিতে জন্মেছি, এই মাটিতে মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে শত শত বছর ধরে আমরা এই মাটিতে গড়ে উঠেছি, বিকশিত হয়েছি। আমাদের জাতি, আমাদের সভ্যতা এই মাটিতে গড়ে উঠছে। এখানে যে শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলি এই দেশের আদিবাসী আর আমরা আদিবাসী না, তো এইভাবে ভাগ করার এবং এইভাবে চিহ্নিত করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। গাজায় যুদ্ধবিরতি একেবারে অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ নিঃসন্দেহে, কারণ যেভাবে গাজায় ফিলিস্তিনে গণহত্যা চালানো হয়েছে এটার অবসান কোনোভাবেই মানে নেয়ার মতন না। আমরা চাই যে এইটা যাতে স্থায়ীভাবে যুদ্ধবিরতি হয় এবং ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চাই আমরা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম ফিলিস্তিন জনগণের সেই অধিকার প্রতিষ্ঠা পাক, যুদ্ধ শুধু স্থগিত না, যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ নয়, পৃথিবীতে শান্তি চাই আমরা। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খুদা হাফেজ।